সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার কথা বলে কেন থেমে গেলেন, তার কারণ কিছু কিছু জানা যাচ্ছে। প্রথম কারণ হচ্ছে সৌদি আরবের সরাসরি বিরোধিতা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলেছেন, আপনি এই হামলা চালাবেন না, এই হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দেবে ইরান। অতএব ডোনাল্ড ট্রাম্প ওখানেই থেমেছেন। এর ভেতরে খবর এসেছে বাহরাইন এবং কুয়েত থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করে নিচ্ছে। বলা হচ্ছে এই সমস্ত সেনা ইসরায়েল এবং ইউরোপের কোনো কোনো দেশে রাখা হবে। এটাকে আমেরিকা রিডিপ্লয়মেন্ট বা নিরাপত্তা পুনর্বিন্যাস বলছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরান এই হামলা বন্ধের জন্য অনুরোধ করেছিল। ইরান তো আগেই বলেছে যে আমরা এই ধরনের অনুরোধ করিনি, বরং আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছি। এরপরে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে হরমুজ প্রণালী যেমন আছে তেমনই থাকবে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে কোনো চুক্তি আমরা করতে যাচ্ছি না। শুধু তাই না, ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা তিনি বলেছেন ইরান প্রত্যেকটা হুমকিকে বাস্তব বলে গ্রহণ করে এবং তার বিরুদ্ধে নিজেদেরকে প্রস্তুত রাখে। সেইভাবেই চলমান পরিস্থিতিকে ইরান বিবেচনায় রাখছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প যখন যে হুমকি দিচ্ছেন সে ব্যাপারে যেমন ইরান সতর্ক থাকছে, সজাগ থাকছে, সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। একইভাবে আমেরিকা যে যুদ্ধ বন্ধ করলো তাই বলে আর যুদ্ধ করবে না এমনটাও ভাবছে না। এদিকে ইরানের একজন সংসদ সদস্য, তার নাম হচ্ছে ইব্রাহিম আজিজি, ইরানের সংসদের যে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি আছে সেই কমিটির মুখপাত্র ইব্রাহিম আজিজি তিনি বলেছেন আমেরিকা গত রাতে যদি ইরানের উপর হামলা করত তাহলে ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমনভাবে হামলা করত যে মধ্যপ্রাচ্যের সমস্ত অবকাঠামো একদম প্রস্তর যুগে চলে যেত। এদিকে যুদ্ধ বন্ধের কথা বললেও মার্কিন প্রশাসন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে 113টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করে রেখেছে। এই খবর মাত্রই বের হলো। তাদের উদ্দেশ্য কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে আমি কথা বলবো। আশা করি ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম আলোচনা, গত রাতে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা যে ভয়াবহ হামলা চালাতে চেয়েছিল সেই হামলা হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করলেন কেন? এটা কিন্তু আজকে টক অফ দ্য ওয়ার্ল্ড ছিল, সারাদিনের এইটা সবচেয়ে বড় আলোচনা ছিল। এই ব্যাপারে যে সমস্ত জায়গা থেকে, যে সমস্ত গণমাধ্যম থেকে খোঁজ পাওয়া যাচ্ছে, এ ব্যাপারে যে সবচেয়ে বড় যে বক্তব্য এসেছে সেটা হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলেছেন আপনি এই হামলা চালাতে পারেন না, এই হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য শেষ করে দেবে ইরান, আমাদের অত্র অঞ্চলের কোনো জ্বালানি অবকাঠামো ইরান রাখবে না, একদম শেষ হয়ে যাবে, পুরো মধ্যপ্রাচ্য আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই যুদ্ধ আপনি করতে পারেন না, এই হামলা আপনি করবেন না এবং এই হামলা এখনই বন্ধ করেন, বন্ধ করে আপনি ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ভেতরে যান। তো কূটনৈতিক আলোচনা কি? ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই বলেছেন যে ইরান তো কোনো চুক্তিতে আসছে না। তখন নিশ্চয়ই তিনি, অর্থাৎ সৌদি যুবরাজ বলেছেন ইরান তো কূটনীতিতে ছিল, সেখানে ভেঙে গেল কেন, কি ব্যাপার, ওগুলো ঠিকঠাক করেন। এইভাবে হয়তো কথাবার্তা হয়েছে, হয়তো ডিটেলস আলোচনা হয়েছে, সে সব কথা তো আর আসেনি, সব কথা আসছেও না। তো সৌদি যুবরাজের বিরোধিতার মুখে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা বন্ধ করেছেন। এটা একটা দিক। আর বাস্তবতার নিরিখে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে যে সত্যি সত্যি ইরানের যে প্রস্তুতি ছিল, গত রাত আমি ব্যক্তিগতভাবে 3টার পরে ঘুমিয়েছি, কারণ যুদ্ধ একটা হওয়ার প্রবল আশঙ্কা ছিল, সেইভাবে প্রস্তুত ছিল। এবং এর বিপরীতে ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। ইসরায়েলের সামরিক বাহিনীকে যেমন হাইয়েস্ট অ্যালার্টে রাখা হয়েছিল, ইরান জুড়ে ইরানের সামরিক বাহিনী একই অবস্থায় ছিল এবং তাদের প্ল্যান ছিল যত বড় হামলাই হোক না কেন, হামলা প্রতিরোধ করে ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্যের অবকাঠামো একদম শেষ করে দেওয়া হবে। এই যে অবস্থা ছিল, এই অবস্থায় আসলে কারোর কোনো রক্ষা ছিল না। ইরানের ক্ষয়ক্ষতি যা হতো হতো, কিন্তু ইরান পাল্টা যে হামলা চালাতো তাতে রিয়েলি যে সিচুয়েশন তৈরি হতো তাতে মধ্যপ্রাচ্যকে চেনা যেত না আজকে। সেই জায়গায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যকে বলা যায় যে বাঁচিয়ে দিয়েছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প কি বলবেন সারা বিশ্বের কাছে? তিনি তো বলেছেন যে আজ রাতেই ইরানের উপরে হামলা চালানো হবে এবং
তার জন্য ইসরায়েল এবং আমেরিকা একসাথে কাজ করতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি যুবরাজের ফোনের পর হামলা বন্ধ করলেন, তখন তিনি কি বলবেন? তিনি বললেন যে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে অনুরোধ করেছেন যুদ্ধ বন্ধ করার জন্য এবং ইরান চুক্তির জন্য রাজি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন যে আমি যে শর্ত দিচ্ছি সেই শর্ত হতে হবে এরকম যে হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে খুলে দেবে ইরান এবং ইরানের পরমাণু হুমকি দূর করবে, অর্থাৎ পরমাণু কর্মসূচি বাতিল করবে। ইরান নাকি এ ব্যাপারে রাজি হয়েছে, অথচ ইরানের পক্ষ থেকে একদম সরাসরি বিবৃতি দেওয়া হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, যে এই ধরনের কোনো আলাপ আলোচনা বক্তব্য ইরানের পক্ষ থেকে দেয়া হয়নি। একদম ডাহা মিথ্যা কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এইভাবে বলছেন। এখন ডোনাল্ড ট্রাম্প কেন বললেন এই কথা? তাহলে ওই যে নিতান্তই মুখ রক্ষার জন্য। এবং বাস্তবতা হচ্ছে কি, এর আগে কয়েকবার ডোনাল্ড ট্রাম্প এরকম হুমকি ধমকি দিয়েছেন, ভয় দেখিয়ে ইরানকে চুক্তিতে বাধ্য করতে চান, সারেন্ডার করাতে চান। কিন্তু ইরানের বক্তব্য হচ্ছে যে আমেরিকার কাছে তো ইরান সারেন্ডার করবে না। এবং শুধু তাই না, যুদ্ধ আমেরিকা শুরু করেছে, কিন্তু যুদ্ধ আমেরিকা শেষ করতে পারবে না। যুদ্ধ আমাদের কথাই শেষ হবে, অর্থাৎ আমরা যেদিন বলবো যে আজকে যুদ্ধ শেষ, সেদিন শেষ। এর মানে হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে অনেক বড় খেসারত দিতে হবে মনে হচ্ছে। ইরান ছেড়ে দেবে না, কারণ ইরান বিষয়টা এইভাবে দেখছে, তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, তাদের বহু সংখ্যক বেসামরিক লোকজনকে হত্যা করা হয়েছে এবং তাদের প্রচুর সংখ্যক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এই যুদ্ধ তো কোনো প্রয়োজন ছিল না। ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তদারকির আওতায়। তার হাতে তো কোনো পরমাণু অস্ত্র নেই, অন্তত ঘোষিত, কেউ দেখাতে পারেনি। আর আমেরিকার হাতে যে অস্ত্র আছে সে নিরাপদ হয় কি করে বিশ্বের জন্য? আর যে শুধু পরমাণু কর্মসূচি পরিচালনা করছে সে ভয়ঙ্কর হয় কি করে বিশ্বের জন্য পরমাণু কর্মসূচি নিয়ে? এই প্রশ্ন তুলে ইরান বলছে যে যেহেতু এই বিষয়টা নিয়েই ইরানের উপর হামলা চালানো হয়েছে এবং অবৈধ একটা যুদ্ধ, অতএব এর শেষ দেখে ছাড়বে ইরান। এগুলো সব ইরানের বক্তব্য, আমার বক্তব্য না। এদিকে সর্বশেষ খবর মোতাবেক আমরা জানতে পারছি যে কুয়েত এবং বাহরাইন থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে। সব নাকি মোটামুটি একটা অংশ, এটা পরিষ্কার না, বাট কুয়েত এবং বাহরাইন থেকে সেনা সরানো হয়েছে, প্রত্যাহার করা হয়েছে বলা হয়েছে। এই সেনাদেরকে কোথায় নেওয়া হয়েছে? এই সেনাদেরকে একটা অংশ নেওয়া হয়েছে ইসরায়েলে, আর একটা অংশ নেওয়া হয়েছে ইউরোপে। যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করেছেন বলে খবর প্রকাশ হচ্ছে বা তিনি বলছেন, তখন তিনি কুয়েত এবং বাহরাইন থেকে সেনা সরিয়ে ইসরায়েল এবং ইউরোপে মোতায়েন করেছে। তার মানে এখানে দুটো বিষয় হতে পারে। ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সামরিক বাহিনীর হামলার মুখে মার্কিন সেনারা টিকতে পারছে না। মধ্যপ্রাচ্যে কোনো ঘাঁটি আর নিরাপদ নয়। এই কারণে আমেরিকা তাদের সেনাদেরকে সরিয়ে নিচ্ছে, প্রত্যাহার করে নিচ্ছে। এটা একটা কারণ হতে পারে এবং এটা যথেষ্ট সম্ভাবনা বেশি, এটা বাস্তবতা। আর দুই হচ্ছে যে ইসরায়েল এবং ইউরোপে নিয়ে তুলনামূলক নিরাপদ দূরত্বে নিয়ে এদেরকে দিয়ে যুদ্ধ করাবে। ইসরায়েল থেকে তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই মার্কিন সেনারাই যুদ্ধ করবে সেখান থেকে, এবং ইউরোপের কোনো কোনো দেশ থেকে, যেমন ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, এ সমস্ত কিছু কিছু দেশ থেকে। সম্প্রতি নাম এসছে বুলগেরিয়ার, এ সমস্ত দেশের ঘাঁটি থেকে। ইরান তো বলে দিয়েছে ইউরোপের কোনো দেশ যদি আমেরিকাকে সহযোগিতা করে তাহলে সেই সমস্ত দেশের উপর হামলা চালানো হবে। দেখা যাক কি হয়। ব্রিটেন অবশ্য বলেছে যে তারা নিজেদের জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে আগে। সেক্ষেত্রে তারা যা আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছে আমেরিকাকে তারা ঘাঁটি দিয়ে সহযোগিতা করবে না ইরানের বিরুদ্ধে হামলার জন্য। আমরা অপেক্ষা করি আসলে কি হতে যাচ্ছে। তো ইসরায়েলে যে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে, যদি ইরাক থেকে, কুয়েত থেকে বা বাহরাইন থেকে সেনা প্রত্যাহার করা হবে তাহলে আমেরিকায় নিয়ে যাক, কেন ইসরায়েলে রাখা হচ্ছে? তার মানে এদেরকে দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করানোর টার্গেট থাকতে পারে। এবং এরই অংশ হিসেবে সম্ভবত 113টি রিফুয়েলিং ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কোথায় কোথায় উই ডোন্ট নো, বাট বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সেটা হতে পারে জর্ডান, ইসরায়েল তো আছেই, তুরস্ক হতে পারে, জানি না কোন কোন দেশে।
আজারবাইজানে হতে পারে, কোথায় কোথায় আমরা শিওর না, দেখা যাক। তো এই পরিস্থিতিতে ইরানের উপরে যে আমেরিকা এখনো হামলা চালানোর চিন্তা করছে, এটা মোটামুটি পরিষ্কার। এই রিফুয়েলিং ট্যাঙ্কার এবং মার্কিন সেনা ইউরোপ আর ইসরায়েলে সরিয়ে নেওয়ার কারণে ধারণা করা হচ্ছে যে তারা ইরানের বিরুদ্ধে হামলা চালাতে চায়, বেটার টাইমের জন্য অপেক্ষা করছে। বাট ইরান কি করবে? ইরান ডোনাল্ড ট্রাম্পের এই কথায় একদম চুপ হয়ে যায়নি, এটা তাদের পক্ষ থেকে বলা হয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা তিনি বলছেন যে ইরান শত্রুর হুমকিকে বাস্তব এবং বিশ্বাসযোগ্য বলে মনে করে এবং সেই কারণে যে কোনো হুমকিকে তারা সিরিয়াসলি নেয় এবং সেইভাবে প্রস্তুতি নেয়। তিনি এই কথা দিয়ে যা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে আমেরিকা যে সমস্ত হুমকি ধমকি দিচ্ছে এগুলোকে কোনো সময় ইরান কম গুরুত্ব দিচ্ছে না, তারা এগুলোকে খুবই গুরুত্ব দিচ্ছে এবং খুব সিরিয়াসলি তার বিরুদ্ধে প্রস্তুতি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে আমরা যুদ্ধ বাতিল করলাম, ইরান এটাও বিশ্বাস করছে না। ইরান মনে করছে হয়তো এটা চালাকি হতে পারে, একটা কৌশল হতে পারে, আমাদেরকে বোকা বনে দিয়ে তারা আমাদের উপর হামলা চালাবে। অতএব আমেরিকা হামলা চালাক আর না চালাক, তাদের বিরুদ্ধে ইরান অল টাইম প্রস্তুত। ইরানের আমি আগেই বলেছি একজন সংসদ সদস্য ইব্রাহিম আজিজি তিনি বলেছেন যে আমেরিকা যদি গত রাতে হামলা চালাতো ইরানের উপরে, তাহলে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি এবং বিমান, এগুলোর কথাও আসছে, একেবারে ধ্বংস করে দেওয়া হতো, একদম স্টোন এজ, যেটা প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হতো। অর্থাৎ যখন আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না, ওইরকম একটা অবস্থা মধ্যপ্রাচ্যে তৈরি করে ফেলা হতো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল কেন হামলা বন্ধ করেছে তার আরেকটা কারণ আছে। আল জাজিরা বলছে মার্কিন সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে আমেরিকার হাতে এই মুহূর্তে যে পেট্রিয়ট ইন্টারসেপ্টর আছে বা থার্ড ইন্টারসেপ্টর আছে তা দিয়ে বড় কোনো যুদ্ধ মোকাবেলা করা যাবে না। আন্তর্জাতিক যে নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট ICIS যেটা, তারা বলছে আমেরিকার হাতে যুদ্ধের আগে 2300 অর্থাৎ 2300 পেট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল, এখন আমেরিকার হাতে মাত্র 827টি। এটা মারাত্মক রকমের উদ্বেগজনকভাবে কমে গেছে। তো ইরানের বিরুদ্ধে গত 5 মাসে যদি এতগুলো পেট্রিয়ট ইন্টারসেপ্টর চলে যায়, তাহলে থার্ড বা আদার কি অবস্থায়, থার্ডের অবস্থা আরো করুন। তাহলে আমেরিকার সাথে যদি চীনের বা রাশিয়ার বা আরো কারোর যুদ্ধ লেগে যায়, তাহলে তারা কি করবে? অথবা ইরান যদি আরো 5 মাস যুদ্ধ টেনে নিয়ে যায়, তখন তার হাতে তো কিছুই থাকবে না, তখন কি করবে? এখনই তো ইরাক বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এমন অবস্থা যে সেখান থেকে পেট্রিয়ট সিস্টেম, থার্ড সিস্টেম সরিয়ে নেওয়ার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন যাচ্ছে আর আসছে, কোনো ব্যাপারই না। এমনকি ইরানের বিমান দিয়ে বিভিন্ন জায়গায় টহল পর্যন্ত দেওয়া হয়েছে, আমেরিকা কিছু করতে পারেনি। এই অবস্থায় মার্কিন বাহিনী প্রকৃতপক্ষেই অস্ত্র শস্ত্র অনেক দুর্বল হয়ে গেছে, এমনটাও বলা হচ্ছে। দেখা যাক কি পরিস্থিতি হয়, আগামী 2-1 দিনের ভেতরে আরো পরিস্থিতি অনেকটা ক্লিয়ার হবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অনুরোধ করেছে, তাই তিনি যুদ্ধ বন্ধ করেছেন। আপনাদের কি মনে হয়, ইরান কি আসলেই ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করার জন্য বা ইরানের উপরে হামলা না চালানোর জন্য কি অনুরোধ করেছে বলে মনে হয়? এবং এই যে মধ্যপ্রাচ্যে 113টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করা আছে, এগুলো কিসের জন্য? যুদ্ধ কি বন্ধই হয়ে গেল ইরানের বিরুদ্ধে? এমন কি মনে হচ্ছে আপনাদের? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিন, জয় পরাজয় হয়ে গেছে, নিশ্চিত খবর চলে এসেছে। কুয়েতের উপর ইরানের হামলা এত বেশি হয়েছে যে কুয়েতে আমেরিকা তাদের ঘাঁটি বাঁচাতে পারছে না। উপরন্তু কুয়েতের জনগণ সরকারের উপর চাপ সৃষ্টি করছে যে মার্কিন বাহিনীকে কুয়েত থেকে চলে যেতে হবে। এখন আমি আপনাদের স্ক্রিনে রিপোর্টটি দেখাচ্ছি। পুরোপুরিভাবে কুয়েতের ভেতর থেকে আমেরিকার বাহিনী সরে যাওয়ার কথা চিন্তা করছে। হ্যাঁ, আমেরিকা ভাবছে কুয়েতে আমরা আমাদের লোকজনকে এবং নিজেদের দেশ বাঁচাতে পারছি না, তাই কুয়েত থেকে সরে যায়। এটি একটি বড় খবর।
অন্যদিকে আরেকটি বড় খবর হলো ইরাকের ভেতর থেকে আমেরিকা তাদের প্রায় সমস্ত পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে নিয়েছে। কারণ অনেক আগে থেকেই আলোচনা চলছিল এবং ইরাক বারবার দাবি করছিল যে আমাদের মাটি থেকে মার্কিন বাহিনী যেন চলে যায়। তাই ইরাক থেকেও পুরোপুরিভাবে মার্কিন বাহিনী সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভাই সাহেব, চীনের বন্ধুত্বের প্রতি সালাম জানাই। কি দারুণ বন্ধুত্বই না রক্ষা করছে। যেমনটা বলা হয়, বন্ধুর ভুল হলে বন্ধুরা বড় বড় ভুল ক্ষমা করে দেয়। চীন ঠিক সেটাই করেছে। কুয়েতের একটি চীনা কোম্পানির উপর ইরানের হামলা হয়েছে, কিন্তু চীনের কোনো নাগরিক আহত হয়নি। চীন ইরানের উদ্দেশ্যে কিছুই বলেনি। কুয়েতে ইরানের দ্বারা চীনের কোম্পানির উপর যে হামলা হয়েছে তাতে চীনের কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ চীন ইরানকে কিচ্ছু বলেনি। বন্ধুত্ব হলে তো এমন হওয়া উচিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি আমাদের বলেন তবে আমরা উভয়ই মিলে, অর্থাৎ আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর একটি বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করা সত্ত্বেও এখনও নেতানিয়াহুকে অনুমোদন দেননি যে আসুন আমরা দুজন মিলে ইরানের উপর হামলা চালাই। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন যে মার্কিন সৈনিকদেরও এই উপলব্ধি হয়েছে যে কফিনগুলো তাদেরই যুদ্ধাস্ত্রেরই অংশ। অস্ত্রশস্ত্রের সাথেই এই কফিনগুলো জড়িয়ে আছে। সেই দিন আর নেই যখন আপনারা মেরে পালিয়ে যেতেন, আমরা এবার পাল্টা আঘাত হানব। মহাশয়গণ, নেতানিয়াহুর মুখে কটূক্তি করে ডোনাল্ড ট্রাম্প আবারও সেই কথাই পুনরাবৃত্তি করেছে যে যদি আমি না থাকতাম তবে ইসরায়েলও থাকতো না। ইরান মাত্র 2 সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলত। They are a plan. They would have used, if it weren't for me, Israel would not exist today. They would not exist. Because we took it out with the B-2 bombers when we wiped out they were 2 weeks away from having a nuclear weapon. এদিকে রিপোর্ট হলো পাকিস্তান কুয়েত ও ইরাকের কাছে ড্রোন বিক্রি করেছে। হ্যাঁ, কুয়েত ও ইরাকের কাছে ড্রোন বিক্রি করেছে। এমনকি পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে পাকিস্তান অস্ত্র বিক্রি করছে, আর মধ্যপ্রাচ্যের সেই দেশগুলো নিশ্চিতভাবেই সেই অস্ত্রগুলো আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে না, বরং ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে। আমেরিকা স্বীকার করেছে এবং জানিয়েছে যে আমাদের 7টি ভিন্ন অঙ্গরাজ্যের পানি সরবরাহ ব্যবস্থা ও মেশিনারিজের উপর সাইবার হামলা চালানো হয়েছে। আমরা তদন্ত করে দেখছি এই হামলার পেছনে ইরান আছে কিনা। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন বিশ্বে ইরানের যত সম্পত্তি রয়েছে আমরা সেই সমস্ত সম্পদ খুঁজে বের করছি এবং সেগুলোকে বাজেয়াপ্ত করব। আমেরিকা খোলাখুলিভাবেই ডাকাতি করার ঘোষণা দিচ্ছে। একজন মানুষ অতিরিক্ত ক্ষমতা পেলে নিজের মা বোনকে এক করা শুরু করে দেয়, যেমনটা ডোনাল্ড ট্রাম্প নিজের মা বোনকে এক করিয়েছে এবং এখন সে খোলাখুলিভাবে তা স্বীকার করছে। তার দাদাগিরি দেখুন। সে বলছে নেতানিয়াহু ও অন্যান্যদের রক্ষা করার জন্য আমরা আন্তর্জাতিকভাবে অপরাধ আদালতকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। এখন আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দাগিরি গোল্লায় গেছে, আর আমেরিকা এখন বিশ্বের সামনে ভিক্ষা চাচ্ছে। তারা ঘোষণা করেছে যে ব্যক্তি আমাদের এই তথ্য দেবে যে ইরানের ড্রোন প্রোগ্রামকে কে স্পন্সর করছে এবং ইরানকে ড্রোন তৈরিতে কে সহায়তা করছে, আমরা তাকে $5 মিলিয়ন পুরস্কার দেব। এটি হলো মার্কিন এবং ইসরায়েলি এজেন্সির চরম ব্যর্থতা। তারা যখন কিছু জানতে পারছে না তখন পুরস্কার ঘোষণা করছে। নেতানিয়াহুর স্বপ্ন হলো নির্বাচনের আগেই সৌদি আরবের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হোক এবং আব্রাহাম চুক্তিতে সৌদি আরব যুক্ত হোক, যাতে নেতানিয়াহু নির্বাচনে জয়লাভ করতে পারেন। কারণ নেতানিয়াহুর ঝুলিতে যদি এই অর্জনটুকু যোগ হয় যে সৌদি আরব ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে, তবে নেতানিয়াহু প্রচুর ভোট পেয়ে যাবেন। সন্ত্রাসী সবসময় তার স্বভাবসুলভ আচরণেই সন্ত্রাসী হয়। লেবাননের উপর আজও ইসরায়েল ফের হামলা চালিয়েছে। هذا هلا تفجير محيط سريان يعني حد يحمر شاف এছাড়া স্বভাববশত বাধ্য হয়ে ইসরায়েল আজ গাজার উপর বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে। গতকালও চালিয়েছিল এবং আজও চালিয়েছে, যার মধ্যে শিশু ও নারীরা নিহত হয়েছে। বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আপনারা ভিজুয়ালগুলো নিজেরাই দেখে নিন। ارجع ارجع يا شباب جرحى جرحى يا الله دمار كبير دمار كبير গাজায় হামাস অবশেষে ঘোষণা করেছে যে 200 থেকে 250 দিনের মধ্যে আমরা পুরোপুরিভাবে অস্ত্র সমর্পণ করব। আমরা ইহুদিদের ইসরায়েলকে এবং আন্তর্জাতিক বাহিনীকে ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোর বিস্তারিত বিবরণ দেব। আর এই 200 দিনের মধ্যেই আন্তর্জাতিক বাহিনী ফিলিস্তিন ও গাজার পুলিশকে প্রশিক্ষণ দেবে এবং তারাই গাজার জনগণের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। এর পাশাপাশি হামাস এও দাবি করেছে যে ইসরায়েলকে গাজা থেকে সরে যেতে হবে। তখন আমেরিকা মধ্যস্থতা করতে এগিয়ে আসে এবং প্রতিশ্রুতি দিয়ে বলে যে আমরা গ্যারান্টি দিচ্ছি ইসরায়েল গাজা থেকে বের হয়ে যাবে। এরপর ইসরায়েলের পক্ষ থেকে বিবৃতি এসেছে, আমরা ততক্ষণ পর্যন্ত গাজা থেকে বের হব না যতক্ষণ না সত্যি সত্যি হামাস অস্ত্র সমর্পণ করে। এখন এই সত্য ও মিথ্যার জালে আসলে কি হয় তা জানা নেই।
তবে গাজা থেকে যাতে বের হতে না হয় তার জন্য ইসরায়েল কোনো না কোনো অজুহাত ঠিকই খুঁজে বের করবে। এটা লিখে রাখুন। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইসরায়েল ভীষণ খুশি, কেউ ভাবতেই পারেনি যে হামাস অস্ত্র সমর্পণ করবে। এ খবরে ইসরায়েল আনন্দিত। শ্রোতাবৃন্দ, সন্ত্রাসী তো স্বভাববশতই সন্ত্রাসী হয়। ইসরায়েলের ওই কট্টর ডানপন্থী নেতা বেন গভির বলেছেন যে এই চুক্তি সব ভুল, কোনো চুক্তি হওয়া উচিত নয়, বরং সরাসরি আমাদের হামলা চালানো উচিত, গাজার মানুষদের হত্যা করা উচিত এবং হামাসকে নিশ্চিহ্ন করা উচিত। কোনো চুক্তি হতে পারে না। তুরস্কের এক নাগরিক বাইতুল মুকাদ্দাসে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি ফিলিস্তিনে পৌঁছান এবং বাইতুল মুকাদ্দাসের গেটে পৌঁছানোর পর ইসরায়েলি সেনা তাকে জিজ্ঞেস করে কোথা থেকে এসেছেন। তিনি জানান যে তিনি তুর্কি থেকে এসেছেন। তুরস্কের নাম শোনার সাথে সাথেই সেই সেনা বলে দেয় তুর্কিদের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদ বন্ধ। দেখুন, Türkiye. Turkish it's closed. Okay? What? Turkish? Yes. No, Salah, next Salah. Come back in Fajr. I know. Okay. Can I ask someone? Because I came from Germany to. এই প্রতিবেদন করতে করতেই এইমাত্র আমার কাছে নোটিফিকেশন চলে এসেছে। খবরটি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এই হামলাগুলো এই সপ্তাহেই শুরু হবে, তবে এমন নয় যে 10 মিনিট পরেই হামলা শুরু হয়ে যাবে। ইরানের উপর বড় হামলা হবে এ সপ্তাহেই হবে এবং এই হামলার পরিকল্পনা করা হয়েছে এই উদ্দেশ্যে যেন ইরান চাপে পড়ে আত্মসমর্পণ করে। দ্বিতীয় নিশ্চিত খবরটি হলো আমেরিকা এবং ইসরায়েল মিলে পরিকল্পনা করছে উভয় দেশ একযোগে ইরানের বিভিন্ন স্থাপনা, পারমাণবিক স্থাপনা এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে যাতে ইরান চাপে পড়ে চুক্তি করতে বাধ্য হয়। কিন্তু আমার এই কথাটা মনে রাখবেন, আমেরিকা এবং ইসরায়েল উভয়কেই এর খেসারত দিতে হবে এবং এরপর এদের সাথে যে কেউ দাঁড়াবে সে সবার আগে মার খাবে। এখন এই খবরটি আসার সাথে সাথে ক্রুড অয়েলের দামের গ্রাফ দেখুন, একদম আকাশচুম্বী। ইরানের সাথে সংঘাতের কথা উঠলে পুরো বিশ্বের তেলের বাজার কেঁপে ওঠে। তোমরা ইরানের সাথে কি জয় করবে? তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।